রিসেন্টলি আমি একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় আসছিলাম আর কি, যে চিন্তা বলতে কি একটা জিনিস আমার অনেকই স্টোরি টেলিংয়ের যে ব্যাপারটা আছে, যে স্টোরি টেলিং করতেছে মানুষ, স্টোরি টেলিং ভিডিও বানাচ্ছে। সো আমি কিভাবে শুরু করব, কিভাবে একটা স্টোরি। পরে আমি ওই দিন আমার মাথায় আসলো যে আমি যখন আমার লাইফের বিভিন্ন গল্প আমার সার্কেলের সাথে বা সার্কেলের নতুন কোনো সার্কেলের সাথে বলি, সবাই খুব খুব মজা নিয়ে শোনে ব্যাপারটা। আমি এটা লক্ষ্য করে দেখি, সবাই খুব মজা পায় ব্যাপারটা। সো আমি চিন্তা করলাম কি, আমার আসলে স্টোরি বানানোর দরকার নাই। ম্যাক্সিমাম অনেক স্টোরি টেলারদের দেখি স্টোরি বিল্ড করে তারা। আমার আসলে অনেক স্টোরি জমে আছে, অনেক স্টোরি আছে। স্টোরিগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় আপনারা মজা পাবেন। ঠিক আছে, যেমন মনে করেন যে আমার স্কুল, অনেকগুলো স্কুল চেঞ্জ হয়েছে আমার। আমি ক্লাস 1-এ সেন্ট পলে পড়ছি, এটা হচ্ছে লক্ষ্মীবাজারের পুরান ঢাকায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল। ক্লাস 2-তে আমি কলেজিয়েটে অ্যাডমিশন নিয়েছিলাম। ক্লাস 3-তে আমি নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন চিতাশালের এদিকে, নয়ামাটি চিতাশালের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গায় লিটল এঞ্জেল নামে একটা স্কুল আছে, ওই জায়গায় পড়ছি। ওই জায়গা থেকে আমি আবার হাফিজি মাদ্রাসায়, নূরবাগ মাদ্রাসায় চলে গেছি, ওইটাও নারায়ণগঞ্জেই। সো নূরবাগ মাদ্রাসা থেকে আমি আবার চলে গেছি হচ্ছে ফরিদপুরের আটরশিতে একটা হাফিজি মাদ্রাসা আছে, ওই জায়গায় আবার পড়ার পর আমার হ্যাফজ হইতেছিল না, কারণ আমি ছোটোবেলা থেকে ডিস্ট্রাক্টেড, আমি ফোকাস রাখতে পারতাম না। সো মা বাবা ট্রাই করছে, আমি ব্যর্থ হয়েছি। ওই জায়গা থেকে আমি এসে পড়ছি কুমিল্লায়, দেবিদ্বারে আমার নানা বাড়ি। ওই জায়গায় একটা যে ছোটশালগড় যে প্রাইমারি স্কুল আছে, ওটাতে আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছি। তারপরে বড়শালগড় ইউএম উচ্চ বিদ্যালয়ে আমি 6, 7, 8 পড়ছি। তারপর 9-এ আবার ভর্তি হয়েছি সিলেট টেকনিক্যাল কলেজে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। 9 থেকে ইন্টার পর্যন্ত আমি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ছিলাম। তারপরে আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসিতে অ্যাডমিশন নিয়েছি। এই হচ্ছে আমার, মনে করেন যে জাস্ট এডুকেশনের জার্নি যদি বলি সেইটা। তো আপনি যদি প্রত্যেক ক্লাসে আপনার 3টা কইরা, প্রত্যেক ক্লাসে বা প্রত্যেক কি বলে এটারে ইনস্টিটিউটে আপনি যদি 3টা করে আপনার বেস্ট ফ্রেন্ড ধরেন, তাইলে আমার বেস্ট ফ্রেন্ড কতগুলো হয়ে যেতেছে, আমার ফ্রেন্ড সার্কেল কত বড় হইতেছে, আমার স্টোরি কত বেশি হইতেছে। তারপর আমি আবার বাংলাদেশেও আমি বিভিন্ন জায়গায় থাকছি, বিভিন্ন কিছু করছি। আমি আইটি স্টার্ট আপ দিছি, আমি বিভিন্ন ধরনের কাজে, বিভিন্ন ধরনের ব্যবসাতে নিজেরা জড়াইছি। ঠিক আছে, আমি কম্পিউটার হার্ডওয়্যার ফিক্স করছি, আমি হার্ডওয়্যারের হোম ডেলিভারি দিছি, মানুষের বাসায় যে কম্পিউটার ঠিক করছি। আমি ছোটোবেলা মানুষের বাসায় কারেন্টের কাজ করছি, মানুষের টিভি, তারপর ট্যাব, রেডিও, এগুলো ফিক্স করছি। আই হ্যাভ লট অফ স্টোরিজ। আর এগুলো আমি বলি মানুষের সাথে, আমার ফ্রেন্ড সার্কেলের সাথে, তারা অনেক মজা পায়। এর মধ্যে অনেক ফানি ঘটনা আছে, সেট ঘটনা আছে, শিক্ষণীয় ঘটনা আছে। তারপর আবার সাউথ আফ্রিকা আমি গেলাম 2016 সালে, আসছি 2021 সালে। এই যে 5 বছর সাউথ আফ্রিকা ছিলাম। সাউথ আফ্রিকা আমি বিশ্বাস করেন আমি এক জায়গায় স্টেবল ছিলাম না। সাউথ আফ্রিকা আমি প্রচুর ঘুরছি 5 বছরে। আমি ট্রাই করছি আমার বেস্ট ঘোরার। আমি দ্বিতীয় বছর গাড়ি কিনা, যাওয়ার দ্বিতীয় বছরে গাড়ি কিনা আমি আর ওয়েট করি নাই যে কি করব না করব, টাকা কেমনে কি, আমি জাস্ট ঘুরে বেড়াইছি। আর কিছু কিছু মানুষও পাইছি সাউথ আফ্রিকায় যারা প্রচুর ঘুরতো, যাদের সাথে প্রচুর ঘুরতো বলতে কি, তারা বিভিন্ন কাজে সিটির বাইরে যেত। আর আমি যেহেতু ম্যাক্সিমাম সময় ফ্রি থাকতাম, তাদের সাথে আমি চলে যেতাম 1600, 1700, 1800 কিলোমিটার, 2000 কিলোমিটার, 3000 কিলোমিটারের ড্রাইভ এমনি চলে যেতাম। আচ্ছা যাবো, হ্যাঁ যাবো। সো এই যে এই ঘটনাগুলা আমি ভাবছি কি আপনাদের সাথে শেয়ার করব। একটা প্লে লিস্ট বানাবো আসাদ স্ন্যাপারে। ওই প্লে লিস্টের নাম হবে হয়তো আসাদের গল্প বা এরকম যে কোনো একটা নাম আপনারা কমেন্টে সাজেস্ট করতে পারেন যে এই প্লে লিস্টের নাম কি দেওয়া যায়। সো আজকে অনেক গল্প, তো আমি ভাবতেছি কি আমার যে আর্কাইভের যে ফোল্ডারগুলো আছে, ফোল্ডারটা ওপেন করলে আমার গল্পগুলো ওপেন হয়ে যায়। ওই গল্পের সাথে আবার অনেক সময় আমি আপনাদের ভিজুয়ালও দিব। ঠিক আছে, যে ওই গল্প সাথে ওই সময়টাতে আসলে কি হইতেছিল। সো আজকে একটা ডেমো দেই আপনাদের,
সাউথ আফ্রিকায় আমি তখন থাকতাম ওয়ালমার স্ট্রিটে। সো ওয়ালমার স্ট্রিটে থাকতাম, তো একদিন ওই এলাকার ছেলেদের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। সো ওদের সাথে কথাবার্তা বলতেছি, ওরা ওদের মানে আমাদের কালচারের সাথে ওদের কালচার অনেক ডিফারেন্ট। ওরা দেখা যায় কি যে সপ্তাহে শনিবারে ওরা একটা এটা প্রত্যেক সপ্তাহের প্ল্যান, ওরা টেবিল মাউন্টেনে একটা কেভ আছে, উডস্টক কেভ, ওদের বাসা থেকে ওই কেভে ওরা সবাই একসাথে হাইক করে। এটা হচ্ছে ওদের ছোটোবেলা থেকে একটা মনে করেন যে কি হ্যাভ টু ডু টাইপ অফ থিংস। সো আমি তাদের সাথে যখন অ্যাড হয়েছি তখন আমিও বললাম ঠিক আছে আমিও তোমাদের সাথে হাইকে যাব এই উডস্টক কেভে। ভাই বিশ্বাস করেন আমি এত রিগ্রেট করছি ওদের সাথে এই হাইকে যায়, কারণ ওরা যখন হাইক শুরু করলো উডস্টক কেভ দেখা যায় নিচ থেকে, বাট এটা যে এত খাড়া এত উঁচা এটা আমি আপনাদের কেমনে বুঝাবো। ঠিক আছে, এটা আপনারা হয়তো অনলাইনে একটু রিসার্চ করলে দেখতে পারবেন, বা আমি কিছু ভিডিও ফুটেজ দিব আপনাদের আসলে ওই কেভটা কতটুকু উঁচায়। সো এই যখন আমি হাঁটা শুরু করলাম, আমি আর কলকাতার একজন দাদা ছিল, ওই আমরা দুজন তাদের সাথে হাইক শুরু করলাম। বিশ্বাস করেন উইদিন 5 মিনিট তাদের আর আমরা খুঁজে পাচ্ছি না। তারা লিটারেলি কোনো হাইকিংয়ের কোনো ট্র্যাক, তারা কোনো পাথ নেয় নেই, তারা ডিরেক্ট উঠে গেছে। ডিরেক্ট কাটা গাছ, এই গাছ সেই গাছ, আফ্রিকার জঙ্গলে খুব কাটা গাছ থাকে। সো এই কাটা গাছের মাঝখান দিয়ে দৌড়াইয়া লিটারেলি একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতেছে আর কি, দৌড়াইয়া। আমরা দেখি না বিভিন্ন ভিডিও যে বিদেশের ছেলেমেয়েরা বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে দৌড়ে যেতেছে, এক্সট্রিম যে গেমগুলা ওরকম আর কি, ওরা দৌড়াইয়া ওই কেভ পর্যন্ত উঠে গেল। আমি একে তো রাস্তা পাইতেছি না কোন দিক দিয়ে উঠবো, আর উঠতে উঠতে ক্লান্ত হয়ে যেতেছি, মানে মানে কান্নাকাটি করার মতো অবস্থা আমার আর দাদার। তাও দাদা অনেকটাই উঠে গেছে, আমার জন্য ওয়েট করতেছে, আমি আবার ক্যামেরার ব্যাকটেক নিয়ে। তো আমরা যখন উঠছি কেভে তখন ওরা ওই জায়গায় বৈশা চিল কইরা ভিউ এনজয় করে নাইমা যাওয়ার সময় হয়ে গেছে। সো ওরা ওই জায়গায়, আমরা উঠছি উঠছো আচ্ছা ঠিক আছে চলো নামি, মানে আমরা আর বসার সময় পাই নাই, জাস্ট আমরা উঠাই আবার নামে গেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। নামার সময় সেম এক দৌড়ে ওরা। সো আমি আর ওই দাদা একা নামছি। না না, আমরা এত সুন্দর রাস্তা থাকতে একটু ঘুরে যাবো আর কি, নাকি না 1 কিলোমিটার আর 8 বা 10 কিলোমিটার সমস্যা হইব তোমার? হ্যাঁ আমি তো হাঁটতে পারি। তাইলে দাদা তুমি কি ডরাইতেছো? এখনো ডরাইতেছো? পিছিয়ে ওই রাস্তাও ধরবো। কয়টা রাস্তা রে ভাই? হ্যাঁ না, এটা দিয়ে উঠবো। কয়টা রাস্তা না? আরে বাপরে বাপ, মানে যাওয়ার সময় তো মানে গান পাইটা চুনা হয়ে গেছিল, মানে ছবি তুলমুখী, আর নয়তো যা ওঠাটা ভিডিও করতে পারলে না সবচেয়ে নাইস হইতো। এই যে আমার পছন্দের বাগান। যাওয়ার সময় কিন্তু আমরা এত রাস্তা ঘুরি নাই, জাস্ট এদিক দিয়ে উঠছি আর এই স্ট্রেট, মানে স্ট্রেট একবারে সোজা, একদম সোজা। এনে মনে হয় গাছের কবরস্থানে আসছি, টুকরা টুকরা জ্বলা জ্বলা গাছগুলা এই জায়গায়
এই জায়গায় মনে হয় গাছের কবরস্থানে আসছি, হ্যাঁ গাছের কবরস্থানে আসছি মনে হয় না, মনে হয় এই যে চারিদিকে গাছ কাইটা পুরা ধ্বংসস্তূপ। সো ওদের স্টেমিনা লেভেল বা এটা তো ওরা রেগুলার করে, এই ব্যাপারটা অন্য লেভেলের। তো ওই দিন মানে আমার বিশাল শিক্ষা হয়েছে। তো এরপর থেকে ওদের সাথে আমি কোনো জায়গায় যাইতে আগে 10 বার চিন্তা করতাম যে আচ্ছা ওই জায়গায় ফিজিক্যাল স্ট্যামিনার কতটুকু দরকার, কোনো হাইক আছে কি, বা কোনো ধরনের মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্স করা লাগবে কি না। সো একদিন ওরা বিকালবেলা সবাই রেডি রেডি হয়ে যে আবার বলতেছে আসাদ যাবে নাকি কার রেস দেখবো। আমি বললাম ওয়াও, আমি তো কার রেস কোনো সময় ট্র্যাকে, কার রেস কোনো সময় সচক্ষে দেখি নাই, চলো যাই। তো আমি গেলাম। তো ক্যাপটাউনে ইয়াং জেনারেশনের একটা ক্রেজ থাকে না, একটা ইয়াং জেনারেশনের একটা ক্রেজ হচ্ছে সিটি গল্ফ নামে একটা গাড়ি, ঠিক আছে। এই গাড়িটা মড করে, মড ছাড়া, ভাঙা চূড়া, যে কোনো যেই অবস্থায় পাবে সেই অবস্থাতেই তারা খুশি। সো ইভেন এই গাড়িটার ইনস্ট্যান্ট পিক আপের জন্য এটার অনেক ডিমান্ড, মানে খাড়া টান যেটা বলে আর কি বাংলাদেশে। ছোটোখাটো গাড়ি, হালকা গাড়ি টান দিলে এটা ভলক্সওয়াগনের একটা গাড়ি, মানে এত জোস গাড়িটা, মানে পারফরমেন্স, আর খুবই ম্যানুয়াল ব্যাপার স্যাপার আর কি, নষ্ট হয়ে যায় এটা আবার নিজেরা ঠিক করে। সো এটাতে ওরা একটা কিক পায় আর কি। সো কার রেসে গেলাম। তো কার রেসে যাওয়ার পরে যা দেখলাম তা হচ্ছে এই, to make it. Yeah. Like they got to somewhat old. তো এই যে কার রেসিং এর সময় মানে দেখবেন বিভিন্ন গাড়ি আছে, নতুন গাড়ি, পুরান গাড়ি, ইভেন ডাবল ক্যাব বাকি, যে বাকি বলে হচ্ছে পিক আপগুলার, ওগুলা পর্যন্ত আসছে এই জায়গায় রেস করতে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সিটি গল্ফ, ঠিক আছে, দেখেন এটা কিভাবে বার্ন আউট করতেছে। সো এই জিনিসগুলা মানে আমি ওই দিন এক্সপিরিয়েন্স করছি। আর সবচেয়ে ব্যাপার যেটা, যে আমরা যে জায়গায় বসে গাড়ির রেসটা দেখতেছিলাম, এত শব্দ, কান ঝাঁঝা বাজা হয়ে যেতেছিল গাড়ির শব্দে। অনেক মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে ভাই, ঠিক আছে, বাচ্চা নিয়ে আইসা তারা দেখাচ্ছে আর কি, যে এই মানে তারা এনজয় করতেছে। সো এই জিনিসটা আমি সাউথ আফ্রিকায় খুব হাইকিংয়ে বাচ্চা নিয়ে যেত, এরকম বিভিন্ন এক্সট্রিম স্পোর্টসে বাচ্চা নিয়ে যেত,
একদিনের বাচ্চা কোলে নিয়ে মা দোকানে এসে পড়তেছে, মানে বাচ্চা আসলে তাদের লাইফে রেস্ট্রিক্ট করে না আর কি, যেটা আমি সাউথ আফ্রিকা দেখলাম। তারা ওই লাইফের পার্ট হিসাবে বাচ্চাটারে নিয়ে নেয়। আর বাংলাদেশে আমি যেটা দেখতেছি যে বাচ্চা মা বাবার লাইফের ডিরেকশন চেঞ্জ করে দেয়, কিন্তু আফ্রিকায় আমি যেটা দেখছি তারা মা বাবার লাইফের ডিরেকশন চেঞ্জ করে না, তারা মা বাবার লাইফের একটা পার্ট হয়ে যায়। সো এটা একটা সুন্দর লার্নিং, ঠিক আছে, আমি মনে করি সাউথ আফ্রিকা থেকে আমি লার্ন করছি। সো আজকে ডেমো স্টোরি এতটুকুই থাক। এরকম আপনাদের হাজার হাজার স্টোরি আছে, অনেক ধরনের গল্প আছে আপনাদের বলার, দেশি বিদেশি বিভিন্ন ধরনের গল্প। সো আপনারা কি চান এইসব গল্প আমি আপনাদের সাথে শেয়ার করি, তাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, ঠিক আছে, যে মানে আমি আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করলে কি আপনারা মানে পুলকিত হবেন কিনা, খুশি হবেন কিনা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।